ইয়াবা সেবনে বাধা দেয় রংপুরের শিক্ষক পরিবারের 4 জন খুন, বিচার দাবিতে বিক্ষোভ, থানায় মামলা। হঠাৎ নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন নানা অসঙ্গতির কারণে। জয়পুরহাটে ভুতুড়ে বিলের অভিযোগ গ্রাহকের, ব্যবহার না করেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। বন্ধ মেলে আমি সমাধান চাই, কিন্তু তারা সমাধান আমাকে দেয় না। 24 দিন বড় মেয়ের বাড়িতে আসুন, আসে শুনেছি যে এত কিলো অ্যাকাউন্টের বিল। আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24। আপনাদের সাথে আছে শারমিন মাহমুদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ইয়াবা সেবনে বাধা দেয় হত্যা করা হয়েছে রংপুরের সাবেক শিক্ষক, তার স্ত্রী ও 2 সন্তানকে। ঘটনার পর আটক 2 জন জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে এমনটাই জানান পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। বলেন, শিক্ষককে শ্বাসরোধে হত্যার পর একে একে পরিবারের 3 সদস্যকে খুন করা হয়। এমন ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা। এদিকে হত্যার ঘটনায় মামলা হয়েছে থানায়, গ্রেপ্তার দেখানো হয়েছে আটক 2 জনকে। শিক্ষকতা থেকে অবসর নিয়ে ছিমছাম জীবনযাপন করছিলেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী। জমানো টাকায় গড়া ছোট্ট বাড়িতে ভালোই চলছিল 4 সদস্যের পরিবারের, কিন্তু সেখানে ভর করে অশুভ কালো ছায়া। জানা যায়, গত বুধবার থেকে আত্মীয়স্বজনরা গণপতি চক্রবর্তীর পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিল না। সন্দেহ হলে শনিবার রাতে তার সেলিকা এসে দেখেন বাড়ি তালাবদ্ধ, এলোমেলো ঘর। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে ভেতরে ঢুকে 2 তলা বাড়ির ছাদ, বাসা, সিঁড়ি ও ঘরের খাটের নিচে থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার করে। ছাদের উপরে একজন পুরুষ মানুষের ডেড বডি পেয়েছি, মানে ডিকম্পোজ হয়ে গেছে, 3-4 দিন আগের লাশ হবে সম্ভবত। চিলেকোঠায় সেখানে মা এবং মেয়ের দেহ পড়ে আছে, সেটাও ডিকম্পোজ। এবং একটা শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে। স্থানীয়রা জানান, নিহত সাবেক শিক্ষক অবসর নেয়ার পর নিজ বাসায় ও রংপুর সমবায় মার্কেটে হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার চালাতেন। টিচার একজন মানুষ, খুব শান্ত, জেলা স্কুলের টিচার, খুব ভালো, খুব একনিষ্ঠতার সাথে উনি কাজ করছিল, খুব কষ্ট করে এই বাড়িটা করছে, কোনো ঘুষ কিচ্ছু খায় না। বাড়িটা করার সময় প্রবলেমে পড়ছিল বিভিন্নভাবে, চাঁদার দাবি, অমুক তমুক, এটা সেটা বিভিন্নভাবে প্রবলেমে পড়ছিল। এটা মানুষের ছাড়া কি এটা এইভাবে এটা নির্যাতন করে মারা হয়েছে। হত্যায় জড়িতদের বিচার দাবি করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রংপুর জেলা স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। শুরুতে পুলিশ ডাকাতির ঘটনা বললেও পরের সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যায় মাদকসেবীরা জড়িত। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস পরস্পর কাজিন ভাই, 2 জনে স্যারের বাসায় ইয়াবা সেবন করছে। ভোর হয়ে গেছে, ইয়াবা সেবন করতে গিয়ে গণপতি স্যার ছাদে উঠে তাদেরকে চ্যালেঞ্জ করছে বা বকাবকি করছে। স্যার খালি গায়ে ছিল, ওনার কাঁধে একটা গামছা ছিল, স্যারের কাঁধে থাকা গামছা দিয়ে গলা পেঁচিয়ে 2 জনে স্যারকে খুন করে। খুনিদের বক্তব্য অনুযায়ী প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না 3-4 মিনিট, তখন তাকে আবার একটা রশি এনে গলায় প্যাঁচ দিয়েছে, 2টা প্যাঁচ দিছে, একটা গলায় পড়ছে, তাড়াহুড়ো করতে যে একটা মুখে পড়ছে, ওই জোরে টানের সাথে মুখ টুকের এটা বিকৃত হয়ে গেছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। দর্শক, এই ঘটনার আরো বিস্তারিত খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, সেখানকার এখন সবশেষ খবর কি রয়েছে জানাবেন? আমি আছি রংপুর নগরীর যে ঘটনাস্থল মাছুয়াপাড়া এলাকা। এখানে আমরা গতকাল থেকে দেখছি যে একটি শোকের ছায়া বিরাজ করছে। শুধু এই এলাকা নয়, রংপুরের পুরো নগর এবং পুরো রংপুর জেলায়, অর্থাৎ এই শোক কিন্তু পুরো দেশে ছড়িয়ে গেছে ইতিমধ্যেই। এবং আমি এই গণপতি চক্রবর্তীর ঠিক বাসার সামনেই রয়েছি।
এবং পুলিশ যে সংবাদ সম্মেলন করেছেন, সংবাদ সম্মেলন অনুযায়ী যে পুলিশ বলেছেন যে এই হত্যার সঙ্গে 2 জন জড়িত এবং তারা মাদক সেবনের সময় এই গণপতি চক্রবর্তী দেখে ফেলার পরেই কিন্তু গণপতি চক্রবর্তীর সঙ্গে তাদের তর্ক বিতর্ক হয়। তারপরে কিন্তু গণপতি চক্রবর্তীকে হত্যা করা হয় এবং এই যে গণপতি চক্রবর্তীর যে বাড়িটি আছে তার পাশে একটি নির্মাণাধীন বাড়ি আছে। আমরা একটু যদি দেখার চেষ্টা করি, যদিও এই পুরো এলাকাটি, পুরো বাড়িটি কিন্তু নিরাপত্তা চাদরে বেষ্টন করে রাখা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আছে। আমরা একটু যদি ভিতরে যাওয়ার চেষ্টা করি, এই যে গণপতি চক্রবর্তীর পাশের যে বিল্ডিংটি, নির্মাণাধীন বিল্ডিং, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি আসলে নির্মাণাধীন হওয়ায় যে কেউ আসলে এই যে সিঁড়ি আছে, সিঁড়িটি আসলে ফাঁকা এবং এই সিঁড়ি বেয়ে কিন্তু ছাদের উপর উঠতে পারে এবং এই ছাদ থেকে গণপতি চক্রবর্তীর যে বাড়িটি দেখা যাচ্ছে এই ছাদ থেকে ওই ছাদে কিন্তু যাওয়া যায়। অর্থাৎ পুলিশ যেটি সংবাদ সম্মেলনে বলেছেন যে এক ছাদ থেকে, পাশের বাড়ির ছাদ থেকে সেই গণপতি চক্রবর্তীর বাড়িতে 2 জন যান এবং সেটি কিন্তু আমরা সত্যতা পেয়েছি। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে এই বাড়িটি থেকে আরেকটি বাড়িতে যাওয়া কিন্তু অনেক সহজ। সুতরাং পুলিশের যে বক্তব্য সেটি হচ্ছে যে তারা এই ছাদ থেকে টপকিয়ে ওই গণপতি চক্রবর্তীর বাড়িতেই গেছেন এবং সেখানেই ইয়াবা সেবনের সময় গণপতি চক্রবর্তী যখন দেখে ফেলছেন তখনই কিন্তু এই ঘটনার সূত্রপাত। একে একে শুধু গণপতি চক্রবর্তী নয়, তার যে স্ত্রী এবং তার মেয়ে এবং তার একটি অবুঝ ছেলে শিশু, তাকে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয় এবং এই হত্যার দায় এই 2 জন স্বীকারও করেছেন। আমরা একটু এখানে সচেতন নাগরিক আছেন, আমরা একটু সচেতন নাগরিক থেকে একটু জানার চেষ্টা করব যে এই ধরনের যে একটি ঘটনা ঘটেছে। আমরা দেখছি যে এই এলাকাটি কোলাহল মুক্ত, বেশ নগর থেকে একটু সাইডে, অর্থাৎ শান্ত এলাকা বলা যায়। এই এলাকায় এই ধরনের ঘটনা আপনারা কিভাবে দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আপনাদের বক্তব্য কি? আসলে গতকাল যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা হয়তো বৃহস্পতিবারই ঘটেছে, যেটা যাদেরকে ধরা হয়েছে তাদের বক্তব্য অনুযায়ী বা আমাদের পুলিশ কমিশনার মহোদয়ের বক্তব্য অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাত্রে রংপুরটা একটা শান্ত শহর ছিল। হঠাৎ করে এখন এটা কিছুটা অশান্ত হয়ে উঠেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কিছুটা যেন মনে হচ্ছে যে হুমকির মুখে। তাই আমি যেটা মনে করি এটার মূলে রুটে হচ্ছে মাদক। বর্তমান সরকারের কিন্তু এই মাদকের বিরুদ্ধে কিন্তু 0 টলারেন্স। তারপরেও সরকারের একার পক্ষে এটা কিন্তু কিছুটা হলেও কঠিন। আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এই মাদকের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মেইন কাজ, তারা এই মাদককে সমূলে উৎপাদন করবে। এইটা যদি করা যায়, মানে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনারা মনে করছেন মাদক নির্মূল করা গেলে অনেকখানি অপরাধ বা হত্যাকাণ্ড কমে যাবে? এটা আমার যেটা মনে হচ্ছে আর কি, আমরা যদি মাদকে হাত দিতে পারি, মাদককে যদি আমরা সমূলে উৎপাদন করতে পারি, অপরাধ অনেকাংশেই কমে যাবে। কারণ এই ঘটনাটা যেটা ঘটেছে আর কি, সেটা কিন্তু এর পিছনেই কিন্তু মাদক। জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি যে আসলে মাদক সেবীদের বাধা দিতে গিয়েই কিন্তু গণপতি চক্রবর্তীর যে এই করুণ অবস্থা সেটি কিন্তু হয়েছে। এখানে আরো অনেক সচেতন নাগরিক রয়েছেন, জনগণ রয়েছেন, আমরা একটু তাদের থেকে কথা শুনতে চাই, একটু জানতে চাই। এই যে বলা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের, নৃশংস হত্যাকাণ্ডের মূল কারণ হচ্ছে মাদক, তো এই এলাকা থেকে বা এই রংপুর থেকে মাদক নির্মূলে আপনারা প্রশাসনের কাছে কি কি ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন বা দাবি করেছেন? গোটা রংপুর সহ দেশব্যাপী যে মাদকের বিস্তার ঘটেছে, এই মাদককে কেন্দ্র করে আমরা দেখছি যে এই মাদক সেবীরা নানা ধরনের অপরাধমূলক যে কর্মকাণ্ড সেটিতে জড়িয়ে পড়ছে। এখন আজকে রংপুর পুলিশ কমিশনারের কার্যালয়ে যে প্রেস ব্রিফিং করা হয়েছে, সেখানে 2 জন গ্রেপ্তার সম্পর্কে যেটি বলা হয়েছে যে মাদক সেবন দেখে ফেলার কারণেই তাদেরকে নির্মমভাবে খুন হতে হয়েছে। আপনাদের দাবিটা কি? আমরা যেটি মনে করি যে আসলে এই যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই 2 জনকে তদন্তকারী যে কর্মকর্তা তিনি সংশ্লিষ্ট যে আদালত, সেই আদালতে রিমান্ডের জন্য আবেদন করবে এবং উচ্চ আদালতের নির্দেশনা মেনে এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনার সাথে আরো কারা জড়িত রয়েছে সেটি বেরিয়ে আসবে। কারণ জি, আমরা বুঝতে পেরেছি যে এই ঘটনার সঙ্গে আসলে আরো কারা জড়িত আছে, সবাই যেন আইনের আওতায় আসে, এটা নাগরিক সমাজের যারা সচেতন নাগরিক আছেন তারা চাচ্ছেন। ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।
ঝিনাইদহের কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আরেক ভাই নিহত হয়েছেন। পুলিশ জানায় সকালে মল্লিকপুর গ্রামের কৃষক তবিবুর রহমান চাচাতো ভাই শাকিলের স্ত্রীর দোকানে গিয়ে খাবার চান, দিতে অস্বীকৃতি জানালে ভাইয়ের স্ত্রীকে মারধর করে। ক্ষিপ্ত হয়ে শাকিল তবিবুর রহমানকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তবিবুর। ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলা থেকে নাভি পর্যন্ত সেলাই করা ও গলা কাটা। জামালপুর শহরের ভাড়া বাসায় মিলেছে এক নারীর মরদেহ। এ সময় উদ্ধার করা হয় তার 2 শিশু সন্তানকে। এছাড়াও রাজশাহীতে মা ও ছোট ভাইকে কুপিয়ে জখম করেছে এক যুবক। পুলিশের ধারণা অভিযুক্ত মুন্না নেশাগ্রস্ত ছিল। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা করা হবে। সকালে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষকদের কর্মশালায় এমনটা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এই ওয়ার্কশপগুলোর ফিডব্যাকের ভিত্তিতে মাসখানেকের ভেতরে আমরা নতুন নীতিমালা প্রণয়ন করব, যেটার আলোকে আমাদের সকল অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যারা আছেন তারা তাদের কার্যক্রম পালন করবেন। নির্বাচন ইশতেহারে যে কথাগুলো আমরা বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছিলেন যে স্বপ্ন বাংলাদেশকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নের প্রধান কারিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার। নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় কিছু অসঙ্গতির জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি। এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে বলায় শোকজ করেন নার্স ইনচার্জকে। পাশাপাশি রান্নাঘরে অগোছালো পরিবেশ ঠিক করতে 7 দিন সময় বেঁধে দেন মন্ত্রী। বলেন, স্বাস্থ্য সেবাকে ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে জোরে সোরে কাজ করছে সরকার। 3টি ওয়ার্ড মিলে হবে একটি হেলথ হাব। সেখানেই যাবতীয় সেবা নিশ্চিত করবেন চিকিৎসকরা। ইউনিয়নের ডাক্তার থাকবে স্ট্যান্ড বাই, ডরমিটরি সহ ওনারা ওখানে থাকবেন, ওইখানে ডাক্তাররা ট্রিটমেন্টটা করবেন। যদি ওনার ক্যাপাসিটি বাইরে হয় সে রেফার করবে উপজেলাতে, উপজেলা যদি ব্যর্থ হয় সে পাঠাবে ডিস্ট্রিক্টে। 3টা করে 3টা হেলথ হাব হবে ওইখানে, মানে ওই 3টা ওয়ার্ডের একটা বিল্ডিং থাকবে। এখানে মিডওয়াইফার বলবে, টেকনিশিয়ানরা বলবে, ঘরে ঘরে গিয়ে মানে মেশিন নিয়ে যাবে, ব্যাগ নিয়ে যাবে, সাইকেলে যাবে। দর্শককে নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, এখানে স্বাস্থ্যমন্ত্রী তিনি এসেছিলেন এবং বলা যায় যে অনেকটাই হঠাৎ করে তিনি এসেছেন। আসবার ঠিক আধা ঘন্টা আগে এখানকার যারা চিকিৎসক আছেন কিংবা গণমাধ্যম কর্মী আছেন তারা জানতে পারেন। তিনি শুরুতেই এসেই ওয়ার্ডে চলে যান এবং সেইখানে বেশ কিছু অসঙ্গতি তিনি পান। বিশেষ করে তিনিও আসলে সীমাবদ্ধতা সম্পর্কে জানেন, যার কারণে মেঝেতে বিভিন্ন রোগী যারা শুয়ে আছে কিংবা যারা বেডেও শুয়ে আছে তাদের সঙ্গে তিনি কথা বলেন এবং এক পর্যায়ে এক রোগীর সঙ্গে কথা বলতে গিয়ে দেখা যায় তিনি স্যালাইন আসলে বাহির থেকে কিনেছেন। সেটা কলেরার স্যালাইন ছিল। যে স্যালাইনটা আসলে হাসপাতালেই পাওয়া যায়, নার্সকে আসলে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কেন সেটি রোগীকে বাহির থেকে কিনতে পাঠালেন। তিনি আসলে সেটি সদুত্তর দিতে পারেননি। পরে এই স্যালাইন কিনতে যে টাকাটি খরচ হয়েছে সেই টাকাটি ওই রোগীকে কিন্তু মন্ত্রী নিজেই দিয়েছেন, 400 টাকা। আমরা কিন্তু সেটি দেখেছি। পাশাপাশি এরপরে তিনি বিভিন্ন ডাক্তারদের খোঁজ খবর নেন যে কারা আছেন কারা নেই। সোহেল রানা নামে একজন চিকিৎসক তিনি অনুপস্থিত ছিলেন এবং তাকে মন্ত্রীর সঙ্গে সঙ্গে ফোন করেন এবং তিনি সে ফোনে জানান যে নওগাঁ শহরের সার্কিট হাউস এলাকায় তিনি পার হচ্ছেন, অর্থাৎ তখন প্রায় 11টা 15 অথবা 20-এর মতো বাজে। তখনও তিনি এই অফিস করতে পারেননি এবং তাকে কিন্তু অ্যাবসেন্ট দেখিয়ে এখানকার যিনি তত্ত্বাবধায়ক আছেন তাকে তিনি আসলে ব্যবস্থা নিতে বলেন। গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে এই নানান অব্যবস্থাপনা সম্পর্কে আসলে প্রশ্ন ছিল যে নওগাঁ 250 শয্যা জেনারেল হাসপাতাল হলেও এখানে মূলত মাত্র 100 শয্যার চিকিৎসাপত্র দেওয়া হয় কিংবা সেই তুলনায় ডাক্তারও খুবই অপ্রতুল, সেই বিষয়গুলো আসলে কিভাবে দেখবে। তিনি বলেছেন যে এই সীমাবদ্ধতাগুলো শুধু নওগাঁ নয়, সারা দেশে আসলে আছে। যে বিষয়গুলো নিয়ে বর্তমান সরকার কাজ করছেন, তিনি সরকারের বিভিন্ন রকম উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন সাংবাদিকদের সামনে। পাশাপাশি বলেন যে আগামীতে এই চিকিৎসা সেবা ইউনিয়ন পর্যায়ে কিভাবে নিশ্চিত করা যায় সেই যে রোডম্যাপ, সেটিও কিন্তু সরকারের যে রোডম্যাপ আছে সেটিও তিনি তুলে ধরেন। পাশাপাশি এখানকার সকলকে আসলে হুঁশিয়ারি করেন যে আগামীতে এই স্বাস্থ্যসেবা অর্থাৎ জনগণ কোনোভাবে এসে এখানে যাতে করে হয়রানির শিকার না হয় কিংবা এখানে দালালের যে খপ্পরে পড়ে বিভিন্ন এখান থেকে যে টেস্টগুলো দেওয়া হয় সেই টেস্টগুলো করাবার জন্য দালালরা যে বাহিরে ক্লিনিকে পাঠায় সেই বিষয়ে
বিষয়গুলো যাতে না হয় এখানকার যিনি তত্ত্বাবধায়ক আছেন, সিভিল সার্জন আছেন, তাদেরকে তিনি বলেন বিভিন্ন রকম টিকার খোঁজখবর নেন এবং ডেঙ্গু সহ অন্যান্য যে রোগের প্রাদুর্ভাব সেগুলোর খোঁজখবর নেন এবং এখানকার চিকিৎসকরা জানান যে দেশের অন্যান্য জায়গার চেয়ে এখানে আসলে হাম বলেন কিংবা ডেঙ্গুর যে প্রাদুর্ভাব সেগুলো আসলে অনেক কম। তিনি আসলে সন্তোষ প্রকাশ করেন। মোট কথা তিনি এখানে আসবার পরে বিভিন্ন বিষয় নিয়ে আসলে খোঁজখবর নেন এবং আগামীতে তিনি বলেছেন যে এখানে ডায়ালিসিস ইউনিটের কথা বলেছেন, আলাদা করে 10টি ডায়ালিসিস মেশিন সংযুক্ত করা হবে, এখানে আইসিইউ ইউনিট খোলা হবে সেটি বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যেটি 11 উপজেলার অনেক বড় একটি জেলা এবং একটি পকেট ডিস্ট্রিক্ট যেহেতু, সেই জায়গায় সব দিক থেকে সবচেয়ে বেশি বঞ্চিত। তিনি বলেছেন যে এই জেলাকে সামনের দিনে আসলে অগ্রাধিকারের ভিত্তিতে কিভাবে এগিয়ে নেওয়া যায়, মূল যে উন্নয়নের ধারা সেই ধারা কিভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়গুলো তিনি বলেছেন। এরপরে তিনি আসলে আমরা যতটুকু জানতে পেরেছি বাহিরের জেলার আরও 3টি হাসপাতাল সেখানেও তিনি যান এবং সেখানে নানা রকম অব্যবস্থাপনার খবর আসলে পাওয়া গেছে, সেগুলোতে আসলে তিনি সাধ্যমতো সেগুলোতে ব্যবস্থাও নিয়েছেন এবং আগামীতে তার যে আসলে সারপ্রাইজ ভিজিট অর্থাৎ হঠাৎ করে যে বিভিন্ন হাসপাতালে চলে যাওয়া সেটি অব্যাহত থাকবে বলেও কিন্তু ডাক্তারদেরকে হুঁশিয়ারি দেন। মোটামুটি এরকমটা ছিল আজকে এই স্বাস্থ্যমন্ত্রীর যে হঠাৎ পরিদর্শন সেটি নিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। জয়পুরহাটে একদিকে ঘন ঘন লোডশেডিং, অন্যদিকে ব্যবহার না করেও গুনতে হচ্ছে বাড়তি বিলের বোঝা। এতে ক্ষুব্ধ গ্রাহকরা। যদিও পল্লী বিদ্যুৎ সমিতির দাবি খুচরা পাইকারি পর্যায়ে দাম বাড়ায় তুলনামূলক বেশি বিল গুনতে হচ্ছে গ্রাহকদের। হারুনুর রশিদের রিপোর্ট। ধান গম ভাঙানোর মেশিনের ব্যবসা আসলাম শেখের। পল্লী বিদ্যুৎ সমিতির 2টি মিটার দিয়ে চলে সব কাজ। সমস্যার কারণে একটি মিটার গত বছরের আগস্ট থেকে বন্ধ। অথচ এবছরের মার্চে সেই মিটারে বিল আসে 46,000 টাকার বেশি। বিষয়টির সমাধান হলেও কমেনি ভোগান্তি। চলতি বছরের জুনে ফের ওই মিটারের বিল এসেছে 29,000 টাকারও বেশি। অফিসে 4 বার গেছি, 4 বার যায় ফার্স্টে বিলে বলে যে আপনার মিটার ঠিক আছে, মিটার ঠিক আছে, তাহলে আমার বন্ধ মেলে আমি সমাধান চাই, কিন্তু তারা সমাধান আমাকে দেয় না। আক্কেলপুরের মাতাপুর ব্যাপারীপাড়া গ্রামের শামসুন নাহার বাড়িতে ছিলেন না প্রায় 1 মাস। তার দাবি কিছুই চলেনি, তাও তার বিল এসেছে 570 টাকা। এমন অস্বাভাবিক বিলের বিড়ম্বনায় জয়পুরহাটের বহু গ্রাহকের। 22 দিন ছোট মেয়ের বাড়িতে আসুন, 24 দিন বড় মেয়ের বাড়িতে আসুন, আসে শুনেছি যে এত কিলো অ্যাকাউন্টের বিল। কারেন্ট থাকে না, আবার বিল আসে 500-700। বিল বেশি আসতেছে এবং বিদ্যুৎ নাই। হ্যাঁ, প্রতি রাত্রে বোধহয় 10 মিনিটও বিদ্যুৎ থাকে না। যদিও পল্লী বিদ্যুৎ সমিতির দাবি বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি, খুচরা ও পাইকারি পর্যায়ে দাম বাড়ায় বাড়তি বিল আসছে। ইউনিট কম থাকলে পরে বিদ্যুৎ বিল বেশি আসার কোনো সুযোগ নাই, কারণ এটা কম্পিউটারাইজড বিলিং সিস্টেম। এখানে বিদ্যুৎ বিল অটো জেনারেটেড হয়, এখানে সরকারের রেট শিডিউল অনুযায়ী তার বিদ্যুৎ বিল হবে। আমরা কোনো কমপ্লেন পেয়ে থাকি তাহলে আমরা সরজমিনে যাচাই করে মিটারের সাথে রিডিং মিলিয়ে আমরা গ্রাহককে মোটিভেট করি। বিল ঠিক থাকলে গ্রাহক পরিশোধ করেন, যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে সেটা আমরা সংশোধন করে দিই। আর ইচ্ছাকৃতভাবে যদি ভুল ভ্রান্তি থাকে বা দায়িত্ব পালনে অবহেলার কারণে যদি এ ধরনের ভূতেরও বিল হয় তো আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিই। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক আছে 2 লাখের বেশি। আর জেলায় বিদ্যুতের চাহিদা 70 মেগাওয়াট থাকলেও সরবরাহ মিলছে 44 মেগাওয়াট কম বেশি। হারুন রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।